ক্লাস 12-এ তড়িৎ রসায়ন সংক্রান্ত যে বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলোর মধ্যে আছে ড্যানিয়েল শেল বা ড্যানিয়েল কোষ এবং সরল ভোল্টীয় কোষ। দুটো টপিক আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো রিভার্সিবল অ্যান্ড ইররিভার্সিবল সেল, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলতে পারি পরাবর্ত এবং অপরাবর্ত কোষ, এই সম্পর্কে আলোচনা করব। এখন প্রশ্ন হলো যে পরাবর্ত এবং অপরাবর্ত কোষ হঠাৎ এই টপিকটা এলো কেন, এবং তার সঙ্গে আরেকটা বিষয় আমাদের যেটা ক্লাস 11-এ আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছি যে রিভার্সিবল যে একটা প্রসেস সেটা কাকে বলে, সেটা আমরা একটু রিক্যাপ করে নেব যে রিভার্সিবল প্রসেস কাকে বলে। দেখো, এখানে বলা হচ্ছে যে পরাবর্ত প্রক্রিয়ায় চালক বলের মান, অর্থাৎ যে বলটা একটা প্রসেসকে তার স্বাভাবিক ডিরেকশনে চালনা করে, সেই চালক বলের মান বিরুদ্ধ বলের তুলনায়, অর্থাৎ সেই যে চালক বলটা যেটা প্রসেসটাকে একটা নির্দিষ্ট অভিমুখে চালিত করতে চাইছে, সেই চালক বলের মানটা বিরুদ্ধ বলের তুলনায় যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণও বেশি হয়, যদি অতি ক্ষুদ্র পরিমাণও বেশি হয়, কোনটা বেশি হয়? চালক বলের মান, তাহলে প্রক্রিয়াটি স্বাভাবিক অভিমুখে, যে অভিমুখে চলছিল সেদিকে চলবে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবেই চলবে, এটা বলা যেতে পারে। এইবার দেখো যে যদি আমরা এবারে উল্টো হয়, অর্থাৎ বিরুদ্ধ বলের মানটা, যেটা চালক বলের অপোজিটে কাজ করছে, সেই বিরুদ্ধ বলের মানটা যদি চালক বলের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণও বেশি হয়, তখন প্রক্রিয়া বিপরীত অভিমুখে চালিত হবে। তাহলে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি চালক বলের মানটা বেশি হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণও যদি বেশি হয় বিরুদ্ধ বলের তুলনায়, তাহলে আমরা ধরে নিতে পারি প্রক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আর বিরুদ্ধ বলের মানটা চালক বলের তুলনায় যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণও বেশি হয়, তাহলে সেটা বিপরীত অভিমুখে চালিত হবে। এইবার খেয়াল করো যে পরাবর্ত প্রক্রিয়ায় আরও একটা কেস আমরা দেখতে পাবো, যখন চালক বল ইকুয়ালস টু বিরুদ্ধ বল, দুটো বল যখন পরস্পরকে ব্যালেন্স করবে, তখন কিন্তু প্রক্রিয়া বা প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এইবার আমরা যেটা তাহলে লক্ষ্য করলাম যে রিভার্সিবল একটা প্রসেসের ক্ষেত্রে এই যে শর্তগুলো, এই শর্তগুলো আমরা যেগুলো রিভার্সিবল প্রসেসে দেখলাম, সেগুলো যদি কোনো ক্ষেত্রে না মেনে চলে, অর্থাৎ এই যে তিনটে কন্ডিশন, তাহলে সেই প্রসেসকে আমরা ইররিভার্সিবল প্রসেস বলতে পারি। এবং যদি কোনো সেলের মধ্যে এ জাতীয়, অর্থাৎ পরাবর্ত প্রক্রিয়ার যে শর্তগুলো, সেগুলো যদি কোনো সেলের মধ্যে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে বা প্রসেসটার ক্ষেত্রে আমরা দেখি যে পরাবর্ত প্রক্রিয়ার শর্তগুলো মেনে চলছে, তখন সেই সেলকে আমরা রিভার্সিবল সেল বলবো। আর যদি সেটার মধ্যে কোনো ভায়োলেশন থাকে, সেটা মেনে পুরোপুরি না চলে, তখন তাকে আমরা ইররিভার্সিবল সেল বলতে পারি। সো আমরা এবারে দেখব যে পার্টিকুলার সেলের ক্ষেত্রে এই ব্যাপারটা কেন প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ রিভার্সিবল এই কন্ডিশনটা বা রিভার্সিবল সেল বললে আমাদের কি সুবিধা হবে, সেই বিষয়টা আমরা এবারে একটু দেখে নেব। দেখো, তড়িৎ রাসায়নিক কোষে যেগুলো আমরা পড়ছি সবই তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল, ড্যানিয়েল সেল বা সিম্পল ভোল্টেইক সেল, এগুলো। তো তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত প্রক্রিয়ায় শক্তির রূপান্তর সঠিকভাবে তাপগতিবিদ্যার প্রয়োগে নির্ণয় করা সম্ভব যদি কোষটি পরাবর্তভাবে ক্রিয়া করে। আমরা লক্ষ্য করব এই যে আমরা তড়িৎ রাসায়নিক কোষ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি, এই সংক্রান্ত বিষয়ে কিছু ম্যাথমেটিক্যাল কিছু ডেরিভেশন, অর্থাৎ কিছু গাণিতিক সূত্র আমরা পাবো, গাণিতিক বা কিছু থিওরেম বা থিওরির প্রয়োগ করব। আমরা ওই থিওরিগুলো সঠিকভাবে
অর্থাৎ থার্মোডাইনামিক যে প্রপার্টিগুলো সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারবো যদি কোষটা রিভার্সেবল বা পরাবর্ত প্রকৃতির হয়। যদি পরাবর্ত প্রকৃতির না হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা তাপগতিবিদ্যার যে নীতিগুলো সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না, এবং সেক্ষেত্রে কিন্তু পরিমাপেরও নানা রকম সমস্যা আসবে। তাই আমরা কোন কোষগুলো পরাবর্ত কোষ এটা সবার আগে আমরা ভালো করে বুঝে নেব, এটা বুঝে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে চলে আসি যে গ্যালভানীয় কোষের পরাবর্ত কোষ রূপে ক্রিয়ার শর্ত। অর্থাৎ আমরা যে বিষয়টা পড়লাম যে আমরা দুটো বলের কথা সর্বদা দেখছি, একটাকে আমরা বলছি চালক বল, একটা বলছি বিরুদ্ধ বল। এইবার দেখো আমরা একটা পরীক্ষাধীন কোষ নিয়েছি, যে কোষের বিভবটা হচ্ছে পোটেনশিয়ালটা হচ্ছে ই, এটা আমরা ধরে নিচ্ছি, এবং এর সঙ্গে একটা বহিস্থ উৎস মানে উৎসের একটা বিভব অর্থাৎ বাইরে থেকে বিভব প্রয়োগ করবে এরকম কোনো একটা উৎস রাখছি যার বিভবের মানটা আমরা ই প্রাইম রাখছি। একটা বিষয় যেটা আমরা ইলেকট্রিসিটি পড়তে গিয়ে দেখেছি যে বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ তথা ইলেকট্রনের চলাচলের কারণ। এইবার দেখো পরীক্ষাধীন কোষের মধ্যেও তার মানে একটা বিভব তৈরি হচ্ছে, দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হচ্ছে, এবং এবং আমরা এটাও বলতে পারি যে পরীক্ষাধীন কোষের একটা তড়িৎচালক বল আছে যেটাকে ইএমএফ বলা হচ্ছে। সেই তড়িৎচালক বলকে আমরা যদি বিভব বা তড়িৎচালক বলটাকে আমরা যদি ই বলে ধরে নিই, আর বহিস্থ যে উৎস তার বিভবটা ই প্রাইম, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বহিস্থ উৎসর যে বিভবটা সেটা কিন্তু কোষের যে চালক বল তার বিরুদ্ধে কাজ করবে। এইভাবে আমরা সেটআপটাকে রেডি করব। অর্থাৎ আমাদের এই কোষের বিভব বা ইএমএফ যদি আমরা বলি তাহলে সেটা চালক বল, আর বহিস্থ কোষের উৎস যেটা মানে বিভব যেটা সেটা বিরুদ্ধ বল। এইভাবে বিষয়টাকে আমরা ভাবতে পারি। এইবার লক্ষ্য করো যে কন্ডিশন আমরা রিভার্সিবিলিটির পড়েছি সেটা হলো এইরকম। 1 নম্বর, ই ইকুয়ালস টু ই প্রাইম, অর্থাৎ পরীক্ষাধীন কোষের ইএমএফ আর বাহ্যিক ইএমএফ যেটা অপোজিটে কাজ করছে, কোষের যে স্বাভাবিক যে প্রক্রিয়া তার বিরুদ্ধ বল হিসাবে কাজ করছে। এরকম যদি কন্ডিশন হয়, দুটো সমান হয়, তাহলে কোষটা সাম্যে বা ইকুইলিব্রিয়ামে থাকবে, কোষটা ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ হলো যে সেল থেকে কোনো আমরা কারেন্ট কিন্তু পাবো না যদি এরকম ঘটনা ঘটে। এইবার দেখো কোষের যে ইএমএফ সেটা যদি বাহ্যিক ইএমএফ এর থেকে বেশি হয়, সেলের ইএমএফটা যদি বেশি হয় বাহ্যিক ইএমএফ এর থেকে, তাহলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ায় তড়িৎ উৎপাদিত হবে। অর্থাৎ কোষ বিক্রিয়াটা যেমন স্বাভাবিক যে প্রসেস চলে সেই প্রক্রিয়ায় চলবে এবং তড়িৎ উৎপাদিত হবে। এবারে আসি থার্ড পয়েন্টে, ই লেস দ্যান ই প্রাইম, অর্থাৎ সেলের ইএমএফটা বাহ্যিক ইএমএফ এর থেকে কম হলে, বা অন্য কথায় বলতে পারি যে চালক বলটা বিরুদ্ধ বলের তুলনায় কম হলে কোষ দ্বারা তড়িৎ উৎপাদিত হবে না। এক্ষেত্রে কিন্তু কোষ কোনো তড়িৎ উৎপন্ন করবে না, উল্টে ওই বাহ্যিক যে ইএমএফ সেটার হেল্প নিয়ে এর ভেতরে অর্থাৎ কোষটার ভেতরে কোষটা তখন কি হবে না তড়িৎ বিশ্লেষ্য কোষে রূপান্তরিত হবে। অর্থাৎ 2 নম্বর কেসে আমরা যখন দেখেছি যে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং তড়িৎ উৎপাদিত হবে, তখন এই যে কোষটা সেটা তড়িতের উৎস রূপে কাজ করবে। কিন্তু যখন এটা বাহ্যিক যে ইএমএফটা তার মানটা বেশি, তখন কিন্তু কোষটা থেকে আমরা কোনো তড়িৎ পাবো না, তখন সেটা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আচরণ করবে। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ শক্তির পরিবর্তে অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আর ওপরে 2 নম্বর কেসে
আমরা যেটা স্বাভাবিক বিক্রিয়া ঘটছে, তাই সেক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাব। পরাবর্ত কোষ সম্পর্কে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। দেখো এখানে একটা ড্যানিয়েল কোষ কে দেখানো হয়েছে। তো আমরা দেখেছি যে ড্যানিয়েল কোষ ফর্ম করার জন্য জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক এবং কপার সালফেট দ্রবণে কপার রডকে ডিপ করে তাকে আংশিকভাবে নিমজ্জিত করে এবং তাদের দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটা সল্ট ব্রিজ যোগ করে আমরা পেয়েছি ড্যানিয়েল সেল। এইবার এখানে যেটা করা হয়েছে যে এখানে ড্যানিয়েল সেলের মধ্যে ভোল্ট মানে ড্যানিয়েল সেলের ইএমএফ পরিমাপ করার জন্য একটা ভোল্ট মিটার এখানে রাখা হয়েছে। এই যে ড্যানিয়েল কোষটা এর সঙ্গে একটা এক্সটার্নাল আর একটা কোষ বা সেলকে যোগ করা হয়েছে যেটা বিরুদ্ধ বলকে সাপ্লাই দেবে। তাহলে সেটা এই বাহ্যিক যে মানে একটা যে বাহ্যিক ইএমএফ এর যে উৎস সেটা এখানে দেখানো হয়েছে। এইবার লক্ষ্য করো যে যখন এই মানে কন্ডিশন আমাদের এবার কি কি হতে পারে, যেটা আমরা আগে আলোচনা করেছি সেটাই আমরা এখানে ড্যানিয়েল সেলের সাপেক্ষে দেখব এবং সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে সেগুলো আমরা ব্যাখ্যা করব। প্রথম যে কেস আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে যদি E ইকুয়ালস টু ই প্রাইম হয়। আমরা একটা বিষয় জেনে রাখবে যে ড্যানিয়েল সেলের যে ইএমএফ তার ভ্যালু হচ্ছে 1.1 ভোল্ট। তাহলে এই যে ই প্রাইম যেটা বাহ্যিক যে পোটেনশিয়াল তার যে সেটা যে সাপ্লায়ার সেটার ই প্রাইমের ভ্যালুটা 1.1 ভোল্টের থেকে কম বা বেশি এইভাবে অ্যাকচুয়াল ক্ষেত্রে ভাববো আমরা। তাহলে যখন E ইকুয়ালস টু ই প্রাইম তখন ই প্রাইম অলসো ইকুয়ালস টু 1.1 ভোল্ট। এক্ষেত্রে ড্যানিয়েল সেল থেকে তড়িৎ শক্তি পাওয়া যাবে না, অর্থাৎ এখানে কোনো নেট রিয়াকশন যেটা কিনা ক্যাথোড বা অ্যানোডে স্বাভাবিক অবস্থায় সংঘটিত হয় সেরকম কোনো ঘটনা কিন্তু এক্ষেত্রে ঘটবে না যখন E and E prime both equals to 1.1 ভোল্ট। এইবার চলে আসি যদি এবার সেকেন্ড কেস যদি E গ্রেটার দেন E প্রাইম হয়। E গ্রেটার দেন E প্রাইম এইটা হলে কি ঘটনা ঘটবে? তখন লক্ষ্য করো যে স্বাভাবিক যে ড্যানিয়েল কোষের যে রিয়াকশনগুলো সেগুলোই কিন্তু চলতে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্কের যে রডটা সেটা নেগেটিভলি চার্জড হবে, যেটাকে আমরা ড্যানিয়েল সেলে যে আলোচনাটা করেছি সেখানে লক্ষ্য করবে এটাকে সেক্ষেত্রে অ্যানোড বলা হয়েছিল। কপার যেটা পজিটিভলি চার্জড সেটা আমরা ক্যাথোড ওখানে উল্লেখ করেছিলাম এবং এই ক্ষেত্রে জিঙ্কের রড থেকে কপারের রডের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছিল, ইলেকট্রনের চলাচল হচ্ছিল। তার বিপরীত দিকটাকে আমরা ধরে নিতে পারি ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রিসিটির ফ্লো, সেটা আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে যেটা ঘটবে যখন ই গ্রেটার দ্যান ই প্রাইম অর্থাৎ ই প্রাইমের ভ্যালুটা লেস দেন 1.1 ভোল্ট ফর ড্যানিয়েল সেলের জন্যই কিন্তু 1.1 ভোল্টটা প্রযোজ্য, অন্য সেলে কিন্তু ভ্যালুগুলো ভ্যারিয়েশন হতে পারে, হবে বেশিরভাগ ক্ষেত্রেই। তো ই গ্রেটার দ্যান ই প্রাইম হলে তখন এটা নেগেটিভ, ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে এবং আমরা এটা আরো যেটা উল্লেখ করেছি আরেকবার রিপিট করে দিচ্ছি, এক্ষেত্রে জিঙ্কটা অ্যানোড এবং কপারের দণ্ডটা ক্যাথোড হিসাবে কাজ করবে। আর এর যে স্বাভাবিক সেল রিয়াকশন যেটা ড্যানিয়েল সেলে আমরা আলোচনা করেছি সেই রিয়াকশনগুলো এক্ষেত্রে চলতে থাকবে। এইবার আমরা আসবো থার্ড কেসে কি ঘটনা ঘটবে না, যখন ই সেল লেস দেন ই প্রাইম অর্থাৎ ই প্রাইমের যে ভ্যালুটা সেটা গ্রেটার দেন 1.1 ভোল্ট।
এই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? এই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, জিঙ্কটা এক্ষেত্রে বাই ফোর্স এটা পজিটিভ হবে। দেখো সেটআপটা কিন্তু এবারে এই রকম, এবং এই সেটআপে ই প্রাইম যেটা তার ভ্যালুটা আমরা বললাম যে দিস ইজ গ্রেটার দেন 1.1 ভোল্ট। এই রকম ক্ষেত্রে বাই ফোর্স আমরা এই জিঙ্কটাকে, যেহেতু বাহ্যিক যে ইএমএফটা সেটা বেশি, তার যে ক্ষমতাটা বেশি, তাই এই ক্ষেত্রে আমরা জিঙ্কের যে দণ্ডটাকে, সেই জিঙ্কের দণ্ডটাকে বাই ফোর্স আমরা পজিটিভে রূপান্তরিত করছি, আর কপারের দণ্ডটাকে বাই ফোর্স আমরা এটাকে নেগেটিভে রূপান্তরিত করছি। অর্থাৎ এক্ষেত্রে কপারের যে দণ্ডটা সেটা অ্যানোড হিসাবে কাজ করবে, এই ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ কপারের দণ্ডটা এক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ অ্যানোড হিসাবে কাজ করবে, আর জিঙ্কের দণ্ডটা এই ক্ষেত্রে পজিটিভ অর্থাৎ ক্যাথোড হিসাবে আচরণ করবে। এই ক্ষেত্রে কিন্তু অপোজিট রিয়াকশন সংঘটিত হবে, যেটা ড্যানিয়েল সেলের স্বাভাবিক অবস্থায় ঘটে। তাহলে এখানে কি রিয়াকশন সংঘটিত হবে? এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে কপারের যে তড়িৎদ্বার সেদিকে কি ঘটবে, কপার দণ্ড থেকে যেটা সলিড তার থেকে কপার 2+ আয়ন অ্যাকুয়াস সলিউশনে চলে আসবে এবং দুটো ইলেকট্রন রিলিজ করবে। অন্যদিকে জিঙ্ক সালফেট দ্রবণ থেকে Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে আমরা দেখব যে পরিণত হবে Zn এ অর্থাৎ জিঙ্ক সলিডে। তাহলে আমরা এই যে পার্টিকুলার কেসটা যেটা আমরা এখন আলোচনা করলাম সেটা হচ্ছে যে E লেস দ্যান E প্রাইম। এবার একটা বিষয় একটুখানি আমরা আরেকটা বিষয় বুঝে নিই, যে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম যে জিঙ্ক ডিপোজিটেড অ্যাট জিঙ্ক ইলেকট্রোড, জিঙ্কটা জিঙ্ক সালফেট থেকে Zn2+ কি হবে না, জিঙ্কের যে দণ্ড আছে তার গায়ে জমা হবে এবং কপার ডিজলভস অ্যাট কপার ইলেকট্রোড, অর্থাৎ কপারের দণ্ড থেকে কপার ক্রমশ দ্রবণের দিকে চলে আসবে। এটা ঘটবে যখন E লেস দ্যান E প্রাইম। এইবার যদি আমরা এই দুটো, তাহলে এই কেসটা কোন ক্ষেত্রে হলো না, E লেস দ্যান E প্রাইম এই কেসে। এইবার দেখো আমরা যদি দুটো রিঅ্যাকশনকে যোগ করি, অ্যাডিশন করি একসঙ্গে, তাহলে আমরা একবারই এটা করে দিচ্ছি, কপার সলিড প্লাস Zn2+ অ্যাকুয়াস, এখানে অ্যাকুয়াসটা অ্যাকুয়াস, এখান থেকে উৎপন্ন হবে Cu2+ অ্যাকুয়াস প্লাস Zn সলিড। তাহলে এই হলো আমাদের এই ক্ষেত্রে ওভারঅল রিঅ্যাকশনটা। এবার আমরা 2 নম্বর কেসটার যে রিঅ্যাকশনগুলো সেগুলো আমরা যদি একবার এখানে তুলনা করার জন্য আলোচনা করে নিই, অর্থাৎ যখন E গ্রেটার দেন E প্রাইম তখন যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম অ্যানোড অর্থাৎ জিঙ্কের দণ্ডের দিকে কি ঘটনা ঘটেছিল না, এক্ষেত্রে যেটা ঘটছিল সেটা হচ্ছে যে জিঙ্ক থেকে অ্যানোডে কি ঘটনা ঘটেছিল, সলিড এটা থেকে Zn2+ প্লাস 2 ইলেকট্রন, এটা অ্যাকুয়াস, এবং আমরা দেখেছিলাম যে ক্যাথোড যেটা কিনা কপার দণ্ডের যে ক্যাথোড, সেদিকে কি ঘটনা ঘটেছিল, সেদিকে যেটা ঘটেছিল কপার 2+ দুটো অ্যাকুয়াসে দুটো ইলেকট্রন টেক আপ করে, কপার 2+ দুটো ইলেকট্রন টেক আপ করে এখানে রূপান্তরিত হয়েছিল কপার সলিডে। এবার এই ক্ষেত্রে অর্থাৎ 2 নম্বর কেসে আমরা এটাকে দুটোকে নিয়ে যদি ওভারঅল সেল রিঅ্যাকশনটা লক্ষ্য করি, যেটা এখানে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে যে Cu2+ অ্যাকুয়াস প্লাস Zn সলিড, এটা থেকে উৎপন্ন হয়েছিল কপার সলিড প্লাস Zn2+ অ্যাকুয়াস। যদি তুলনা করো তাহলে দেখতে পাবে যে এই দুটো রিঅ্যাকশন কিন্তু একে অপরের অপোজিটে কাজ করছে, যেটা
বাহ্যিক বা বিরুদ্ধ যে বলটা, সেই বলটা যদি চালক বলের তুলনায় কম হয়, যেটা 2 নম্বর কেসে হয়েছে, খেয়াল করো, সেই 2 নম্বর কেসে যে স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত রিয়াকশন বা পার্টিকুলারলি বলা উচিত কোষ বিক্রিয়া চলছে, আর যখন 3 নম্বর কেসে বিরুদ্ধ বলের মানটা ক্ষুদ্র পরিমাণও বেশি হবে, তখন কিন্তু এর বিপরীত রিয়াকশন, অর্থাৎ কিনা একটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন ঘটবে, এবং যেটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করো, এখানে কপার 2+ থেকে কপার, যেটা স্বাভাবিক ক্ষেত্রে হয়, অর্থাৎ কিনা বিরুদ্ধ বলের মানটা যখন তুলনামূলকভাবে কম থাকে, তখন কপার 2+ থেকে কপার হয়েছে এবং জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। আর যখন বিরুদ্ধ বলের মানটা বেশি, তখন কপার থেকে কপার 2+ হয়েছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। দুটো দেখো পরস্পরের সাপেক্ষে কিন্তু রিভার্স বা অপোজিট। তাহলে এইটাই এক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যে 3টে কেস যেগুলো হতে পারে, সেগুলো E = E', কোষটা সামনে থাকবে, কোনো রকম নেট রিয়াকশন আমরা পাবো না, তড়িৎও পাবো না। যদি সেলের ইএমএফটা ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণও বেশি হয়, তাহলে স্বাভাবিক ইলেকট্রনের ফ্লো যে ডিরেকশনে জিঙ্কের থেকে কপারে, সেটা হবে, এবং সেক্ষেত্রে আমরা তড়িৎ পাবো। তখন এটা একটা গ্যালভানীয় কোষ হিসাবে আচরণ করবে। এবং যখন E E', অর্থাৎ চালক বলটা বিরুদ্ধ বলের তুলনায় কম, বিরুদ্ধ বলের মানটা বেশি, সেক্ষেত্রে কিন্তু অস্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া চলবে, এবং ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কপারের রড থেকে জিঙ্কের রডের দিকে ইলেকট্রনের ফ্লো হবে এবং জিঙ্ক ডিপোজিট হবে, এগুলো আগেই উল্লেখ করেছি। এই ক্ষেত্রে কোষটা যেটা হবে, সেটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হিসাবে আচরণ করবে। তাহলে আমরা দেখলাম যে 3 রকম কন্ডিশনে, যে পরাবর্ত হতে হলে যে 3 রকমের কন্ডিশন, সেই কন্ডিশনগুলো কিন্তু ড্যানিয়েল সেল মেনে চলছে। তাই ড্যানিয়েল সেল, আমরা যে পরাবর্ত কোষের যে শর্তগুলো উল্লেখ করেছি, সেগুলো ড্যানিয়েল সেল যেহেতু মেনে চলবে, তাই এটা একটা আমরা বলবো পরাবর্ত কোষ। কিন্তু আমরা যে বাড়িতে যে ব্যাটারি, সাধারণ যে ব্যাটারি ব্যবহার করি, অর্থাৎ যে ব্যাটারিগুলোকে আমরা বলি ড্রাই সেল বা নির্জল কোষ, রিচার্জেবল ব্যাটারির কথা কিন্তু বলছি না এক্ষেত্রে। যে ব্যাটারিগুলো আমরা দোকান থেকে কিনে আনি, একবার ইউজ করি, কিন্তু ইউজ করার পর পুনরায় রিচার্জ করে আর ব্যবহার করতে পারবো না, সেই রকম কোষ বা সেলের কথা আমরা বলছি, যেটাকে আমরা সাধারণ ড্রাই সেল বা নির্জল কোষ বলছি। সেগুলো হচ্ছে ইররিভার্সিবল সেল, কারণ তাদের ক্ষেত্রে বাহ্যিক ইএমএফ এর মানটা বা বিরুদ্ধ বলের মানটা যদি বাড়িয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে কোষ বিক্রিয়াটা কিন্তু বিপরীতে ফিরে আসে না। তো এই রকম ক্ষেত্র ছাড়া অন্যান্য যে অধিকাংশ যে সেলগুলো, সেই সেলগুলো হচ্ছে পরাবর্ত বা রিভার্সিবল প্রকৃতির। তাই আমরা তাদের ক্ষেত্রে আমরা সেল রিয়াকশনের রেসপেক্টে যে থার্মোডাইনামিক প্রপার্টিগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো এই গেল আমাদের পরাবর্ত এবং অপরাবর্ত কোষ সংক্রান্ত আলোচনা।